পুলিশ ফাইল। রিঙ্কি রে, এ তুই কি করলি রে মা? ওরে আমার মেয়ে যে মরে যাবে রে। ওরে তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো রে? মা তুমি এরকম করো না, দিদি ঠিক হয়ে যাবে। মা তুমি এরকম করো না, হাসপাতালে অনেক ভালো ভালো ডাক্তার আছে, দিদি ঠিক হয়ে যাবে। ওরে তাই যেন হয় রে, তাই যেন হয়। আরে ও রিঙ্কি, রিঙ্কি রে, ও রিঙ্কি, ও রিঙ্কি, রিঙ্কি রে, রিঙ্কি, ও রিঙ্কি, আমার মেয়ে কোথায় গেল? ও দিদি, দিদি বলছে আমার মেয়ে বিষ খেয়েছে। বিষ খাওয়া রোগীদের কোথায় রাখেন আপনারা? ওইদিকে দেখুন ফিমেল ওয়াটার। আচ্ছা, আচ্ছা। আমার মেয়ে কোথায়? ভেতরে ডাক্তার দেখছি। বলো, আমার মেয়ের এরকম অবস্থা হলো কি করে? কি হলো বলো? আমরা তো হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার দেখছি। তুমি কোনো চিন্তা করো না, দেখবে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ তো ওকে হতেই হবে, কিন্তু তার আগে বলো আমার মেয়েটা এরকম হলো কি করে? আসলে আমিও ঠিক জানি না। আমার মাই ওকে প্রথম ওই অবস্থায় দেখে। পড়ে আছিস কেন? এ কি রে রিঙ্কি, তুই? আরে কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? আরে কিছু বল, চুপ করে আছিস কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে কেন? বল কি হয়েছে? আমি বিষ খেয়েছি। হ্যাঁ, তুই বিষ খেয়েছিস কেন? তোকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঠ, ওঠ, ওঠ। আয় 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 আয়। পারি না। হ্যালো হ্যালো, তোরা কোথায়? আরে রিঙ্কি বিষ খেয়ে আমার বাড়িতে এসেছে। ওকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। তোরা যেখানেই থাকিস তাড়াতাড়ি আয়, একটু দেরি করবি না, এক্ষুনি আয়। মিথ্যে, সব মিথ্যে। মানে মানে আমার মেয়ে বিষ খেতে পারে না। তোমরা মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে আমাদের শোনাচ্ছ। কি হচ্ছে কি এখানে? এটা হাসপাতাল, আপনারা ওখানে গিয়ে কথা বলুন। এই, চলো চলো চলো, আমরা যাই। এই, এই কোথায় পালাচ্ছ? হ্যাঁ? আমাকে সত্যি কথাটা বলে যাও। আরে বনতি যা বলছে ওইটাই তো সত্যি। চুপ করো। একদম আমার মেয়েকে নিয়ে মিথ্যে গল্প বানাবে না। আসল সত্যি কথাটা বলো। কি সত্যি? তোমরাই বিষ খাইয়ে আমার মেয়েটাকে মারতে চেয়েছো। ভুলভাল কথা বলো না।
কিচ্ছু ভুল বলছি না। তোমার ছেলে কোথায়? কি হলো বলো? কি হলো? মন্টু কোথায় বলবে তো? ও গেছে টাকা জোগাড় করতে। ওকে ডাকো এখানে, আমি ওর মুখ থেকে শুনবো আমার মেয়ের কি হয়েছিল। বললাম তো, ও বৌমা নিজেই বিষ খেয়ে আমার মায়ের বাড়ি গেছে। মা আমাদের ফোন করে খবর দিল, তারপর তো আমরা সেখানে গিয়ে বৌমাকে এখানে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম। না, তোমরা কেউ সত্যি কথা বলছো না। সত্যি কথা বলবে একমাত্র আমার মেয়ে। আমার মেয়েকে আর তোমাদের বাড়িতে পাঠাবো না। তোমরা আমার মেয়ের উপর অনেক অত্যাচার করেছো। তোমাদের কুকীর্তির কথা আমি সবাইকে বলবো। আমার মেয়েটাকে শুধু একটু সুস্থ হতে দাও। হে ঠাকুর, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর। আমার মেয়েটাকে সুস্থ করে দাও। না পারেনি। ডাক্তাররা প্রচুর চেষ্টা করেও রিঙ্কিকে বাঁচাতে পারেনি। হাসপাতালে ভর্তি করার পরের দিনই রিঙ্কি মারা যায়। বছর 6 আগে রিঙ্কি আর মন্টুর বিয়ে হয়েছিল। রিঙ্কির বাড়িতে মা বোন ভাই আছে, বাবা নেই। মন্টুর বাড়িতে মন্টু আর তার বাবা মা থাকতো। মন্টুর বাবা দিলীপ প্রসাদ গাড়ি চালাতেন, মা প্রণতি পরিচারিকার কাজ করতেন। মন্টুর সেরকম কাজকর্ম ছিল না। মন্টু আর রিঙ্কির একটি 3 বছরের কন্যা সন্তানও ছিল। মন্টুরা প্রথমে বর্ধমানে ছিল, পরে তারা তারকেশ্বরের কদমতলায় এসে থাকা শুরু করে। কিন্তু কি এমন হয়েছিল যার জন্য রিঙ্কির জীবনে এরকম ঘটনা ঘটলো? রিঙ্কির মা ভেবেছিলেন যে তার মেয়ের মুখ থেকে সত্যিটা শুনবেন। রিঙ্কির মৃত্যুর পর তারা পুলিশের দ্বারস্থ হন। না না অফিসার, আর কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। অতনু শোনো, বডিটা পোস্টমর্টম করতে হবে। তুমি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। আর ভিকটিমের বাড়ির লোক কে আছে? এই তো স্যার, এদিকে আসুন। হ্যাঁ চলো। এই তো ইনি ভিকটিমের মা। আচ্ছা, আপনার মেয়ে বিষ খেলো কেন? আমার মেয়ে বিষ খায়নি সে, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। বিষ খাওয়ানো হয়েছে? কেউ নাকি বিষ খাইয়েছে? ওর স্বামী সে আর ওর শ্বশুর শাশুড়ি ওকে জোর করে খাইয়েছে স্যার। দেখুন, এটা হাসপাতাল, এভাবে কাঁদবেন না। স্যার যেটা জিজ্ঞেস করছেন সেটা বলুন। অতনু শোনো শোনো, বলছি ওনার এখন মেন্টাল কন্ডিশন একদম ভালো না। উনি একটু ধাতস্থ হোক, তারপর ওনাকে থানায় ডেকে পাঠান। আপনি একটা কাজ করুন, আপনি এখানে পোস্টমর্টমের ব্যবস্থাটা করুন ইমিডিয়েট। যান। যখন নিয়ে গেছে ডাক্তারের সামনে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু বলছে কি খেয়েছো? তখন বলছে আমাকে খাবার খাইয়ে দিয়েছে। আমি বিষ খাইনি, আমি খাবার খেয়েছি। তখন বলছি খাবারের মধ্যে আমি বলছি ওরা খাবারের মধ্যে বিষ খাইয়ে দিয়েছে, নাহলে আজকে এই অবস্থা হতো না মেয়েটার। একটু জীবন থাকলে আমি মেয়েটাকে বাঁচাতাম। পিঙ্কি আমার মায়ের বাড়ি আসতে গেছে। হ্যাঁ, আমার মায়ের বাড়ি গেছে, আমি গেট লাগিয়ে দিয়েছি। আমার মায়ের বাড়ি গেছে, দিয়ে মা বলছে যে কী হলো পিঙ্কি এত রাত্রে? বলছি আমি বিষ খেয়েছি। তা পিঙ্কি বলছে যে থু থু করছে। কি বলছে, মা বলছে যে চলো তাহলে হসপিটাল। তখন বললাম আমার মাকে খবর দাও। যে মাকে খবর দিলাম, তখন ওর মাকে আমাদের সবাই মিলে রাত্রে হসপিটাল নিয়ে গেলাম। নিয়ে গিয়ে হয়তো দেখলাম ওই ডাক্তার আমাকে বললো যে ছেলেকে খবর দাও। ছেলেকে খবর দিলাম, ডাক্তার বললো যে ছেলেকে ডেকে গেছে। স্যার, আপনি শান্ত হয়ে আমাকে বলুন, রিঙ্কির সঙ্গে ওর শ্বশুর শাশুড়ির সম্পর্ক কেমন ছিল? এমনিতে তো সব ঠিকই ছিল স্যার, তবে ওরা আলাদা থাকতো। মন্টু আর রিঙ্কি একটা বাড়িতে ভাড়া থাকতো, আর পাশেই ওর শ্বশুর শাশুড়ি ভাড়া থাকতো। তাহলে তো ওর শ্বশুর শাশুড়ি ওর ওপর অত্যাচারের সুযোগটা অনেক কম ছিল। না স্যার,
তা ওরা এই বাড়িতে আসতো আর রিঙ্কির ওপর অত্যাচার করতো। আচ্ছা, ওই রিঙ্কির স্বামী মন্টু বাধা দিত না? ও বাধা দেবে স্যার? ওই বেশি অত্যাচার করতো। কিন্তু এরকম একটা ছোট পরিবারে অশান্তির কারণটা কি? অভাব স্যার। শুনছো? বলছি তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটু মোড়ের মাথায় যাচ্ছি। বলছি বাড়িতে তো চাল বারণ তো, আর সবজিও কিছু নেই, একটু চাল আর সবজি এনে দেবে? সে কি, পরশু দিনই তো সব বাজার করে আনলাম, আর এর মধ্যেই সব শেষ হয়ে গেল। ওইটুকু তো বাজার করেছিলে, তার মধ্যে যা যা বলেছি কিছুই তো আনোনি। আচ্ছা, তোমার কি কোনো সময় জ্ঞান নেই? হ্যাঁ, দেখছো একটা ভালো মুডে বেরোচ্ছি, আর তার মধ্যেই তুমি বাজারে ফদ্দ ধরাতে নিয়ে চলে এলে। এখন বলবো না কখন বলবো? এরপরে যখন ফিরে এসে খেতে চাইবে তখন তোমাকে আমি কি রান্না করে দেবো? দেখো, আমি অত শত জানি না, আমার কাছে টাকা নেই, আমি এখন বাজার করতে পারবো না, ব্যাস। রান্না হবে না? করতে হবে না, না খেয়ে থাকবো। আমরা নয় না খেয়ে থাকবো, আমাদের ওইটুকু বাচ্চা, আমাদের মেয়েটা, ওকে কি বলবি যে তুইও না খেয়ে থাক? না না, মেয়েকে কেন না খেয়ে থাকতে হবে? সংসারে তো কোনো খোঁজ খবরই রাখো না। আমার মেয়েটার খাবার দুধ কবে থেকে শেষ হয়ে গেছে, সে খেয়াল আছে? অন্তত দুধটুকু এনে দাও। আরে বাবা, বললাম তো আমার কাছে টাকা নেই। টাকা নেই যখন বাবা হয়তো কি করতে? দেখো, আমি অত শত জানি না, আমার কাছে টাকা নেই, আমি এখন বাজার করতে পারবো না, ব্যাস। আর তোমার যদি এতই দরদ থাকে, যাও না, নিজে বাজার করে এনে মেয়েটাকে খাওয়াও না, যাও। আচ্ছা, এরকম অবস্থাটা হলো কেন? আপনার জামাই কি করতো? কিচ্ছু করতো না স্যার, খালি ঘুরে ঘুরে বেড়াতো। আপনারা কিছু বলতেন না? বলতাম স্যার, বললে বলতো কাজ তো খুঁজছি, না পেলে কি করব? কিন্তু স্যার ও কাজ খুঁজতো না, কাজের কোনো চেষ্টাই ওর ছিল না। তাহলে পরবর্তীকালে সংসারের খরচ কে জোগাতো? আমার মেয়ে স্যার, প্রতিদিন অভাবে কষ্ট পেতে পেতে আমার মেয়ে একটা সিদ্ধান্ত নেয়। দেখো, অনেক হলো, টাকা না দিলে আমি একটা মাল দিতে পারবো না। এত বেশি কিছু নেবো না দাদা, অল্প মালই নেবো। আজকে আপনি দিয়ে দিন মালগুলো, আমি ওকে বাড়ি গিয়েই বলবো, ও আগের যা বাকি আছে সব টাকা মিটিয়ে দেবে। কে দেবে? মন্টু দেবে টাকা? তোমরা ভালোই আছো, দুজনে সলা পরামর্শ করে ধার নিতে এসছো। তুমি মন্টুর নামে ধার নিয়ে যাবে, আর মন্টু আমার দোকানের চারপাশেও আসবে না। না না দাদা, ও আপনার সব টাকা মিটিয়ে দেবে। দিয়ে দেবে? কি করে দেবে? কোনো কাজকর্ম করে যে আমার ধারটা শোধ করবে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ায়। অযথা সময় নষ্ট না করে তুমি এখন যাও, আগে বাকি টাকাগুলো শোধ দাও, তারপর মাল দেওয়ার কথা বলবে। আসুন দিদি, আসুন। আপনি যে ছোট মুসুর ডালটা বলেছিলেন এসে গেছে। তুমি আর সরো না, যাও না, আসতে দাও নাকে। কতটা দেবো দিদি? 1 কেজি দাও। ঠিক আছে। দিদি, ব্যাগটা দিন। কি হলো, এখনো ঠাকুরের মতো দাঁড়িয়ে আছো? কথা কানে গেল না? আগে পুরনো টাকাটা দাও, তারপর মাল দিতে বলবে। অযথা দাঁড়িয়ে থেকে এখানে কোনো লাভ হবে না, তুমি এখান থেকে যাও, আর অন্য খদ্দেরকে আসতে দাও। যাও, সরে যাও, দোকানটা ফাঁকা করো, যাও যাও। এই নিন দিদি। ভাই, এই রিঙ্কি, রিঙ্কি, এই রিঙ্কি,
হয়েছিল গো? দোকানদার তোমার সাথে ওইভাবে কথা বলছিল, আমার এত খারাপ লাগছিল না। কেউ যে কারোর সাথে এরকম ব্যবহার করতে পারে আমি ভাবতেই পারি না। উনি তো ঠিকই বলেছেন, দিনের পর দিন যদি টাকা দিতে না পারি তাহলে কীভাবেই বা জিনিসপত্র দেবে বলো? কেন তুই মন্টুকে বলো না টাকাগুলো মিটিয়ে দিতে। ওকে আর কী বলবো দিদি, ও কাজ করলে তো বলবো। আমার মনে হচ্ছে এবার আমাকেই কাজ করতে হবে, নাহলে না খেতে পেয়ে মরে যাব। আচ্ছা দিদি, আসছি গো। এই রিঙ্কি, একটু দাঁড়াও দাঁড়াও। বলছি আমার এক দুঃসম্পর্কে আত্মীয় আছে, ও কাজের জন্য লোক খুঁজছে, তুমি করবে? তুমি যদি কাজটা শুরু করো আমি বলে টলে অগ্রিম দেওয়ার ব্যবস্থাও করব। তা আমাকে কী কী কাজ করতে হবে? বেশি কিছু না, ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, বাসন মাজা, এইসব আর কি। আমি একটু ভেবে দেখছি। আরে বাবা, ভাবার কি আছে, তোমার এখন টাকার প্রয়োজন, এত ভেবো না তো। হ্যাঁ বলে দাও। দেখো বাজারে এখন অনেক কাজের লোক আছে, তুমি সিদ্ধান্ত নিতে দেরি করলে হয়তো তারা লোক নিয়ে নেবে। আর তাছাড়া তুমি সৎ পথে পরিশ্রম করে উপার্জন করবে, এতে এত ভাবার কি আছে? ঠিক আছে, আমি কাজটা করব। এ তুই কি বলছিস মা? হ্যাঁ, তুই সংসারের জন্য লোকের বাড়ি কাজ করবি? আমার আর কোনো উপায় নেই মা, আমার মেয়ের জন্য আমাকে আমার সংসারের হালটা ধরতেই হবে। সত্যি এমন একটা ছেলের সাথে বিয়ে দিলাম যার কোনো দায়িত্বই নেই। হ্যাঁ, কোথায় বউ মেয়ের দায়িত্ব নেবে তা না, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছে। আর তুইও কিছু বলতে পারিস না ওকে? আমি আর কি বলবো মা, ও তো নিজের চোখে সবকিছু দেখতে পায়, তারপরেও হাত পা গুটিয়ে বসে থাকে। আমি ঠিক করে ফেলেছি মা, আমি আমার মেয়ের জন্য এবার কাজটা করবই। আর দেখবে মা, যখন আমি মাসের শেষে টাকাটা পাবো তখন আমার দুঃখ কষ্ট সব সরে যাবে, সব সরে যাবে। বুঝলাম। তাহলে এরপর থেকে আপনার মেয়ে পরের বাড়িতে পরিচারিকার কাজ করা শুরু করলো? হ্যাঁ স্যার। তাহলে তো ভালোই হলো, ও নিজের খরচ নিজেই রোজগার করা শুরু করলো। আচ্ছা, ও কি প্রয়োজন মাফিক কাজ পেতো না? হ্যাঁ স্যার, ও পেত তো। ওই বাড়িটার কাজ করার সাথে সাথে আরো কয়েকটা বাড়িতেও কাজ পেয়ে গেছিল, ওগুলো সব ধরে নিয়েছিল স্যার। তাহলে তো হয়ে গেল, বেশি কাজ মানে বেশি ইনকাম। তা মায়নাপত্র ঠিকঠাক পেতো তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাক পেত। প্রথম দিনেও যে মাইনে পেয়েছিল খুব আনন্দ পেয়েছিল স্যার, মিষ্টিও নিয়ে এসেছিল বাড়িতে। কিন্তু স্যার তখন ও জানতে পারেনি এরপর ওর কি হবে। আমি আজকে মাইনা পেয়েছি। ও বাহ, মানে পেয়ে কি সব টাকা উড়িয়ে দিয়ে তোকে ঘরে ফিরলি? না না, সব টাকা হয়নি, শুধু কয়েকটা টাকা দিয়ে আমি বাজার করেছি, আর বাকি টাকাটা সব আছে। তাই? কই কত পেয়েছো দেখো দেখি। দাঁড়া দাঁড়া, হুম, এই কোথায় যাচ্ছ? সামনের মোড়ে একটু আড্ডা মারতে যাচ্ছি। আমার টাকাগুলো রেখে যাও। কি তোমার টাকা? কই এই টাকাগুলোর কোথাও তো তোমার নাম লেখা নেই। না, নেই তো। এইগুলো আমার লোকের বাড়িতে কাজ করে আনা টাকা, এইগুলো আমাকে দিয়ে দাও। ও তোমার টাকা?
না না, এই টাকাগুলো একসময় তোমার কাছে ছিল, কিন্তু এখন এখন এই টাকাগুলো আমার, আর তাই আমি টাকাগুলো তোমায় দেব না। এই টাকাগুলো দাও আমাকে, এগুলো দিয়ে আমাকে সংসার চালাতে হবে, এগুলো বাজে খরচা করলে হবে না। আমাদের মেয়েটা তো ছোট, বলো, ওর যদি শরীর খারাপ হয় তাহলে এই টাকা দিয়ে ডাক্তারকে দিতে হবে। তুমি দিয়ে দাও এই টাকাগুলো। আরে না না, এই টাকা এখন দেওয়া যাবে না। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে টাকাগুলো দিয়ে দাও। আরো বলছি, দাও বলছি আমার টাকাগুলো। বলছি ছাড়ো, এখন টাকা দেওয়া যাবে না। না, তুমি আমার টাকাগুলো দাও বলছি। ছাড়ো, দিতেই হবে তোমাকে। ছাড়ো বলছি। দাও। ছাড়ো। লজ্জা করে না? ইনকাম করার মুরত নেই, আমার টাকা নেওয়ার ইচ্ছে করো। কি কি বললি? আমার ইনকাম করার মুরুদ নেই? হ্যাঁ, ঠিক বলেছি। তোমার ইনকাম করার মুরত নেই তো? দাও আমার টাকা দাও। না না, ছাড় বলছি। ছাড়। ছোট লোক, বাবা হয়তো মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই। আমি বলে না, আমার বউয়ের টাকা নিতে আমার লজ্জা করতো। ছি! কি বললি? আহ! এইভাবে কি প্রতিবার টাকা কেনে নিত? হ্যাঁ স্যার, ও তককে তককে থাকতো। যেদিন রিঙ্কি মাইনে পেত, ও ছলে বলে কৌশলে সব টাকা হাতিয়ে নিত। তাহলে তাহলে ওর চলতো কিভাবে? মাঝে মাঝে মন্টুকে বুঝতে না দিয়ে কিছু টাকা রেখে দিত, আর সেই টাকা দিয়েই ওর সংসার চলতো। অনেক সময় তো সেটাও চলতো না, আর তখনই শুরু হতো অশান্তি, ঝামেলা। আচ্ছা, ওই রিঙ্কির শ্বশুর শাশুড়ি তো পাশেই থাকতেন, ওরা কিছু টের পেতেন না? বোঝার দরকার ছিল না, ওরা সব জানতো। ওরাও মাঝে মাঝে ওই ঝামেলার মধ্যে আসতো। না, আমি তোমাকে এই টাকা দিতে পারবো না। তোকে দিতে হবে। মাইনের সব টাকা তুই আমাকে দিবি, 1 টাকাও নিজের কাছে রাখবি না। তাহলে আমার চলবে কি করে? আমি আমার বাচ্চার জিনিসপত্র কিভাবে কিনবো? আরে বাবা, ওসব তুই আমার উপর ছেড়ে দে না। তোর যেটা যেটা লাগবে তুই আমাকে বলিস, আমি এনে দেবো। আগের মাসে তো বলেছিলে এনে দেবে, হয়ে দিয়েছিলে? এমনকি আমার জিনিস তো দূরের কথা, আমার ওইটুকু বাচ্চার কোনো জিনিস এনে দাওনি। কি করব? আমার সব টাকা শেষ হয়ে গেছিল। ওই জন্যই তো আগে আমি মেয়ের জিনিসপত্র কিনবো, তারপর বাকি টাকা তোমাকে দেবো। না, ওইটা হবে না। তোমার রোজগারের সমস্ত টাকা তুমি আমাকে দেবে। তোমার যেটা যেটা লাগবে বলো, আমি এনে দেবো। দিয়েছিলাম তো আগে, কই এনে দিয়েছিলে? আমি আমার মেয়ের অভাব সহ্য করতে পারবো না। আমি আমার মেয়ের জন্যই লোকের বাড়িতে কাজ করতে যাই। আরে বাবা, দরকার পড়লে আরো 2-1টা বাড়িতে কাজ বাড়িয়ে নাও না। তুমি এটা বলো কিভাবে? আমার হাতে আর সময় কোথায়? কাজ ছেড়ে এসে তোমাকে মেয়েকে দেখতে হবে। প্রয়োজন হয় মেয়েকে কম সময় দিবি। আরে বাবা, ওর জন্যই তো রোজগার করতে যাচ্ছিস নাকি? তুমি এটা বলো কি করে? তুমি না বাবা, এরকম যখন মানসিকতা, তখন তোমার বাবা হওয়া উচিত হয়নি। কি কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এমন চিৎকার করছে গোটা পাড়া সবাই শুনতে পাচ্ছে। আমি তো ওই বাড়ি থেকে শুনতে পেয়ে ছুটে এলাম। হ্যাঁ, কি শুরু করেছিস বলতো তোরা? দেখুন না মা, তুমি চুপ করো। বন্টু, কি হয়েছে বলতো তুই? আরে বাবা, আমি বলেছি ওর মাইনের সব টাকা আমাকে দিয়ে দিতে, তারপর যা যা লাগে আমাকে আমাকে বলতে আমি এনে দেবো। তুই তো ঠিকই বলেছিস। এই নিয়ে তো চিৎকার করার কি আছে? এই সামান্য জিনিস নিয়ে চিৎকার করে তুমি সারা পাড়া মাথায় করছো। তুমি সবাইকে কি বোঝাতে চাইছো? যে আমরা তোমার উপর অত্যাচার করি? ও তো মেয়ের জিনিসগুলো রাখো তো, তোমার মেয়ের কথা। তুমি একা মা হয়েছো মা, আর কেউ হয়নি। তোমার সব মাইনের টাকা মন্টুর হাতে দিয়ে দেবে, এটাই নিয়ম। আমি আসছি। শোনো, এই নিয়ে যেন আমি আর কিছু না শুনি। মন্টু, বেরিয়ে আয়।
কেমন আছো? আরে সম্পাদি, তুমি ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। দেখতে এলাম তুমি কেমন কাজ করছো। এই বাড়িতে তো তোমার কাজের সবাই সুখ্যাতি করছে। শুনলাম এ পাড়াতে নাকি তুমি অনেকগুলো বাড়িতে কাজ ধরেছো। হ্যাঁ দিদি। ভালো। তা টাকা পয়সা জমাচ্ছ তো? এখন তো তোমার অবস্থা ফিরেছে। কাঁচা পয়সা সব খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, যাতে আর কখনো মুদির দোকানে ধার করতে না হয়। সম্পাদি, আমার একটা উপকার করবে গো? কি? আমাকে আর কয়েকটা বাড়িতে কাজ খুঁজে দেবে? মানে তাহলে তোমার মেয়েকে কখন সময় দেবে? ওইটুকু মেয়ে, তাকেও তো তোমায় সময় দিতে হবে। দেখো, কাজ করো ভালো, কিন্তু বেশি লোভ করা কিন্তু ভালো নয়। আর তুমি যা ইনকাম করো তাতে তো তোমার ভালোভাবেই চলে যাবে। বাকি সময়টা না মেয়েকে দাও, এত টাকার লোভ করো না। তোর জীবনটা এরকম ছাড়খাড় হয়ে যাবে জানলে তোর সাথে ওর বিয়েই দিতাম না। সবই আমার কপাল মা। মানুষ এতটাও খারাপ হতে পারে? আমার নিজের জন্য কোনো কষ্ট হয় না মা, আমার কষ্ট হয় আমার ওই ছোট্ট বাচ্চাটার জন্য। বিশ্বাস করো মা, আমাকে না এই কাজটা করতেই হবে। আমি এই কাজটা ওই মেয়েটার জন্যই শুরু করতে চাই। কিন্তু জানো মা, আমি লোকের বাড়িতে কাজ করার পরেও আমি মেয়েটার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে পারি না। মেয়েটাকে এখনো অভাবে রাখতে হয়। আমারও যা অবস্থা, আমি যে তোকে কিছু দেব সেরকম পরিস্থিতিও আমার নেই। কেঁদো না মা, তুমি শুধু সবসময় আমার পাশে থেকো, তাহলেই হবে। এরা 7,000 টাকা চেয়েছে, যেখানে আমার ঘরের জিনিসপত্র সব ভাড়া ঘর থেকে নিয়ে যে অন্য গোডাউনে ফেলে রেখেছে। তারা 7,000 টাকা চাইছে, তবে মালপত্র দেবে। বিয়াল টিভি আছে, ঘরের আসবাবপত্র সব। আবার একদিন বলছে 2,000 টাকা চেয়েছে। এরা টাকা চাইতো আমার মেয়েদের কাছ থেকে। তারপর এতেই শেষ নয় স্যার, এরপরে আমার মেয়েকে যা বলেছিল সেটা শুনে আমি চমকে উঠেছিলাম। কি হলো? চলে গেলে? ভাবলে কি অন্য কেউ? আরে বাবা, অন্য কেউ হলো বা ক্ষতি কি? মানে কি বলছো তুমি এটা? মানে শোনো, তোমাকে একটা ঘটনা বলি। এই যে ওই পাড়ার শ্যামদা আছে না, ওর বউ, উফ, ওকে তো খুব সুন্দর দেখতে। সবসময় যা সেজে গুজে থাকে না। শোনো না, ওই বউটা মাঝে মাঝেই তো বাইরে যায় অন্য লোকেদের সঙ্গে ওই সব করতে। ছি 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 কি গো? কত টাকা রোজগার করে তুমি জানো? আগে তোদের ভাত জুটতো না, আর এখন সে কি বিশাল অবস্থা। আরে শোনো না, বলছি কি, একটা কথা বলবো, শুনবে? বলছি তুমিও তো ওর মতো কাজ করতে পারো। হ্যাঁ, তাতে দেখবে আমাদেরও আর কোনো অভাব থাকবে না। আমাদের মেয়েকে আমরা ভালোভাবে মানুষ করতে পারবো। এটা তুমি কি বলছো? ঠিকই তো বলছি। আরে বাবা, সামান্য তো আদর করার ব্যাপার, তোমারও তো ভালোই লাগবে। আমি পারবো না। পারতে তোমাকে হবে, আর যেখানে আমি মেনে নিচ্ছি সেখানে তোমার মেনে নিতে এত অসুবিধা কেন? হ্যাঁ, আরে বাবা, আমরাও তো বড় লোক হতে চাই। হ্যাঁ, এটা তো তোমার হাতে। কি বলছেন কি? এতটা জঘন্য মানসিকতা?
হ্যাঁ স্যার, এখানেই শেষ না। জানেন, এরপরেও বেশি বেশি করে টুম্পাকে ফোন করতো, টুম্পার সাথে কথা বলতো, যাতে রিঙ্কির মনে জ্বালা ধরে আর ও দেহ ব্যবসা করে। আমার তো বেশ ভালোই লাগছে। তারপর মা 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 কার সাথে কথা বলছিলি তুই? কি হলো? কার সাথে কথা বলছিলি তুই? বন্ধুর সাথে। বন্ধুর সাথে? আমি দেখিনি কার সাথে কথা বলছিলি তুই। শোন, তুই কিন্তু যা করছিস ভালো করছিস না। কি করছি আমি? আবার জিজ্ঞাসা করছিস কি করেছি আমি? হ্যাঁ, নোংরামো করার পর আবার আমাকে জিজ্ঞাসা করছিস তুই কি করেছিস তুই? কি নোংরামি করেছি আমি? মা, মুখ সামলে কথা বলে দিচ্ছি। হারামজাদি! হ্যাঁ, নিজে নোংরামি করে আবার আমাকে বলা হচ্ছে যে মুখ সামলে কথা বলবে। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। তুই যা করছিস তাতে শুধু আমাদের মান সম্মান না, আমার রিঙ্কির সংসারটাও নষ্ট করছিস। কি চাঁদা বলছো? দিদি সংসার আমি কেন নষ্ট করতে যাব? তুই দিনরাত মঞ্জুর সাথে কথা বলিস না? শুধু জামাইবাবু ফোন করে, মজার মজার কথা বলে। মজার কথা না রসের কথা? তুই যদি এতই দরকার তো অন্য কোনো ছেলে দেখে চলে যা না। দিদির সংসারটা কেন নষ্ট করছিস তুই? ছি, তুমি আমার মায়ের কথা বলতে পারলে আমি আর থাকবো না এই বাড়িতে, আমি আজকেই চলে যাচ্ছি। হ্যাঁ, তা তো জানি। যাবে তুই মঞ্জুর কাছে ঘুরতে পারতে না? আমার একদিন কি আজ আমার একদিন। মা ছাড়ো, মা, ছাড়ো, মা, ছাড়ো ওকে। তুই ওকে বাঁচাস না রিঙ্কি, ও তলে তলে তোর সর্বনাশ করতে যাচ্ছে। না মা, ও আমার কোনো সর্বনাশ করেনি। তুই জানিস না রিঙ্কি? আমি জানি মা, তুমি আমাকে কি বলতে চাইছো। ও কিছু করেনি মা। ও কিছু করেনি? না মা, ও কিছু করেনি। ও তো সরল সোজা মনে ও জামাইবাবুর সাথে কথা বলতো, কিন্তু যা করার ওই মন্টুই করেছে। তার মানে? কি বলছিস কি? ঠিকই বলছি মা। শোনো, টুম্পার এখন উড়বার বয়স, দুদিন বাদে ও এমনিই উড়বে। কিন্তু তুই যা বলছিস তাতে আমাদের মান সম্মান আস্ত থাকবে তো? কত টাকা দাম? কিসে? মান সম্মানে। শোনো মা, আমি যা করছি না তাতে তোমাদের মান সম্মান কিচ্ছু নষ্ট হবে না। এই যেটা করছি তার কারণটা কি জানো? এটা রিঙ্কি দেখে, এটা টুম্পার সাথে মেলামেশা, রিঙ্কি তো দেহ ব্যবসার জন্য রাজি হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু তাই বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, বাদ বাকিটা আমি সামলে নেব। আমার সোনা। ক্ষমা করে দে বোন। আজকে আমার ওই লম্পট স্বামীর জন্য তোর এই অবস্থা। জানেন স্যার, একবার রিঙ্কিকে ওরা বিক্রি করতে গিয়েছিল, কিন্তু সেই যাত্রায় রিঙ্কি বেঁচে যায়। আরে এসো, শোনো না, বলছি কি, তুমি না এখানে একটু দাঁড়াও, আমি একটু আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করেই আসছি। কেন, কোথায় যাবে? এই তো এখানেই যাব, তুমি দাঁড়াও না, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও।
শোনো না, বলছি কি, আমার না সামনেই একটা কাজ আছে, আমি কাজটা সেরে এখানেই আসছি। না না, আমাকেও নিয়ে চলো না, আমিও যাব। আরে তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার বন্ধু বান্ধবদের ঘরে গিয়ে একটু বসো, আমি চলে আসছি। না না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আরে রিঙ্কি তুমি শোনো, এত কথা বলো না। হ্যাঁ বলছি এখানে থাকতে তুমি থাকো। না না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আরে রিঙ্কি, রিঙ্কি শোনো। পড়ে আছিস কেন? কি রে রিঙ্কি, তুই? আরে কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? আরে কিছু বল, চুপ করে আছিস কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে কেন? বল কি হয়েছে? আমি বিষ খেয়েছি। তুই বিষ খেয়েছিস কেন? বুঝলাম। স্যার, ওদের ছাড়বেন না স্যার, ওরাই আমার মেয়েকে বিষ দিয়ে মেরেছে। ওদের ধরুন স্যার, ওদের ধরুন। অতনু, মন্টু আর ওর মা বাবাকে থানায় ডেকে নিয়ে আসো। ওকে স্যার। হ্যাঁ, আমার ছোট মেয়েকে নিজে ওখানে বিক্রি করে দিচ্ছিল। আমরা বিক্রি করে- গেছিলাম, আমরা হ্যাঁ, গেছিলাম। তোমার ছেলে সঙ্গে তাহলে থেকে আমাকে গিয়ে বলছেন? ওখানে নিজে বিক্রি করে দিচ্ছিল। এখন যদি বাচ্চাটা যদি নিয়ে যায়, বাচ্চাটাকেও বিক্রি করে দেবে। বিক্রি করে খাবে। এরা সবসময় দুটো মেয়েকে নিয়ে ব্যবসা করে খাচ্ছিল। যদি বেঁচে থাকতো আমার মেয়েটা, আমি সাক্ষী দেওয়া পারতাম আমার মেয়েকে। সাক্ষী দেওয়া ফোন করে করে আমাকে সব বলতো, আমার মেয়ে 1000 টাকা কখন চাইছি সব বলতো আমাকে। এরপর রিঙ্কির মায়ের বয়ানের ভিত্তিতে পুলিশ মন্টুকে অ্যারেস্ট করে। গ্রামের লোকেরা রিঙ্কির শ্বশুর শাশুড়িকে পুলিশের হাতে তুলে দেয়। রিঙ্কির সাথে সত্যি কি হয়েছিল সেটা এখনো অজানা, কিন্তু তদন্তের পর ঠিক জানা যাবে যে রিঙ্কিকে মন্টু আর তার বাবা মা বিষ খাইয়েছিল, নাকি রিঙ্কি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। যাই হয়ে থাক না কেন, একজন মা তার কন্যাকে হারালো, আর একজন শিশু মাতৃহারা হলো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইল।